আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, দিনে দিনে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখা উন্নততর হয়েছে, আধুনিকতম হচ্ছে এবং আধুনিকতার ছোঁয়া লাগছে। সার্জারি বা শল্য চিকিৎসার অন্যতম একটি শাখা অর্থোপেডিক সার্জারি, সেখানেও নিত্য নতুন আধুনিকতার ছোঁয়া লেগেছে। নতুন নতুন যন্ত্রপাতি, ঔষধপত্র এবং সূক্ষ্ম কারুকাজ বা দক্ষতারও উন্নতি হয়েছে। প্রিয় দর্শক, অনেক অপারেশন যেগুলি আগে আমাদের দেশে সম্পন্ন হতো না, বা অনেক জটিল অপারেশন যেগুলি করতে মানুষ বাংলাদেশে সাহস পেতেন না, সেই সকল জটিল অপারেশনও এখন কিন্তু বাংলাদেশেই হরহামেশাই হচ্ছে। প্রিয় দর্শক, আধুনিকতায় অর্থোপেডিক সার্জারি এখন বাংলাদেশে কী অবস্থায় রয়েছে সেই বিষয়টি নিয়েই আজকে আমরা কথা বলতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থোপেডিক সার্জারির আধুনিক চিকিৎসা। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV হেলথ প্রোগ্রামস এই ঠিকানায়। দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার AKM খালেকুজ্জামান দীপু, সহযোগী অধ্যাপক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, আমরা যেহেতু আজকে অর্থোপেডিক সার্জারির আধুনিকতম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আপনি প্রথমে একটু আমাদেরকে বুঝিয়ে দেন অর্থোপেডিক্সের কোন কোন শাখা রয়েছে বা কোথায় কোথায় আমরা আধুনিক যন্ত্রপাতি বা আধুনিক অপারেশনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি অর্থোপেডিক সার্জারিকে একটু ক্যাটেগরাইজ করি, ভাগ করি, তাহলে একটা বড় অংশ হচ্ছে ট্রমা বা আঘাত। এটার মাধ্যমে ফ্র্যাকচার বা হাড় গোড় ভেঙে যেতে পারে এবং কিছু লিগামেন্টস ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস হলো ডিফর্মিটি। বিভিন্ন কারণে যেই বিকলাঙ্গতা তৈরি হয় বা আকৃতিগত পরিবর্তন হয় হাড় বা হাড়ের জয়েন্টের, সেখানের জন্য সেটাকে আমরা সেই ডিফর্মিটি কারেকশনের জন্য আমরা কিছু কাজ করে থাকি। জি। আরেকটা হলো বিভিন্ন ধরনের টিউমার, হাড়ের মধ্যে বিভিন্ন ধরনের টিউমার হয়, সেই টিউমার চিকিৎসাতেও কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে। এছাড়া কিছু কিছু ডিজিজ আছে যার জন্য কিছু আধুনিকতর চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, যেমন অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস অথবা অ্যাভাসকুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড। এই ধরনের কিছু স্পেসিফিক কিছু চিকিৎসা রোগের জন্য কিছু আধুনিক চিকিৎসার প্রয়োজন হয়ে পড়েছে এবং সেটা আমরা বাংলাদেশে আমাদের দেশেই সম্পন্ন হচ্ছে। আপনি যে উদাহরণগুলো বা যে ডিজিজ বা কন্ডিশনগুলোর নাম বললেন সেগুলি আমরা একটু একটু করে বিস্তারিত আপনার কাছে শুনতে চাই। আপনি লিগামেন্ট ইনজুরির কথা বলেছেন, বা লিগামেন্ট কারো ছিঁড়ে যেতে পারে, কারো পার্শিয়াল বা আংশিকভাবে বা পরিপূর্ণরূপে ছিঁড়ে যেতে পারে। সেই সকল ক্ষেত্রে আধুনিক অর্থোপেডিক সার্জনরা কিভাবে কাজ করছেন একটু যদি বুঝিয়ে বলেন। আচ্ছা, এখানে হলো যে লিগামেন্ট ইনজুরি খুব কমন বা সাধারণ হলো যে লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে নি জয়েন্টের মধ্যে, নি জয়েন্টের আশেপাশে, হাঁটুতে লিগামেন্ট ইনজুরিটা সবচেয়ে বেশি কমন। শোল্ডার জয়েন্টেও খুব কমন, হাঁটুতে বেশি। তো হাঁটুকে ব্যালেন্স করে রাখার জন্য হাঁটুটা এই জয়েন্টটা তৈরি হয় তিনটি হাড়ের সমন্বয়ে। হ্যাঁ, তো এর হাঁটুটাকে ব্যালেন্স করার জন্য 11টা লিগামেন্ট কাজ করে, ছোট বড়, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এরকম। এর মধ্যে 4টা বড় বড় লিগামেন্ট থাকে এবং বাকিগুলো তার সাপোর্টিং লিগামেন্ট হিসেবে কাজ করে থাকে। তো এই লিগামেন্টগুলো যদি ছিঁড়ে যায় বা সম্পূর্ণ ছিঁড়ে যেতে পারে বা আংশিক ছিঁড়ে যেতে পারে, তখন কিন্তু একজন মানুষের চলাচলে, বিশেষ করে তার হাঁটু নিয়ে চলাচলে কিন্তু তার ব্যালেন্স নষ্ট হয় এবং তার চলাচলটা আর প্রপার থাকে না। সে কিন্তু স্বাভাবিকভাবে হাঁটা চলা, বিশেষ করে উঁচু নিচু জায়গায় চলাফেরা করা, সিঁড়ি ওঠানামা করা, দৌড়ানো, এই কাজগুলোর জন্য কিন্তু তার জন্য সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই লিগামেন্ট যে সার্জারিগুলো আছে, আমরা আর্থ্রোস্কোপির মাধ্যমে, অর্থাৎ আমরা হাঁটুর জয়েন্টের মধ্যে আমরা আমাদের ক্যামেরা প্রবেশ করাই এবং ক্যামেরা দিয়ে আমরা বড় টেলিভিশনের মতো বড় পর্দায় আমরা হাঁটুটাকে ভিজুয়ালাইজ করি বা দেখি, এবং দেখে যেই লিগামেন্টগুলো তার ইনজুরি হয়েছে, ছিঁড়ে গিয়েছে, সেই জায়গায় আমরা নতুন লিগামেন্ট প্রতিস্থাপন করি। কখনো কখনো দুই হাঁটুর মাঝখানে মেনিসকাস বলে একটা স্ট্রাকচারস থাকে, সেটাও ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে। সেখানেও আমরা সেই মেনিসকাসটাকেও রিপেয়ার করতে পারি অথবা মেনিসকাস ব্যালেন্স করতে পারি। অর্থাৎ সার্বিকভাবে তার হাঁটুটাকে মোটামুটি পূর্বের অবস্থাতে নিয়ে আসার জন্য তার লিগামেন্টগুলোকে রিকনস্ট্রাকশন করে, নতুন লিগামেন্ট প্রতিস্থাপন করে আমরা কিন্তু তার হাঁটুটাকে আবার আগের মতো একটা অবস্থায় নিয়ে আসা, যাতে করে তার দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মগুলো, ইভেন দেন সে যদি স্পোর্টসম্যান হয়, পেশাদার খেলোয়াড়ও যদি হয়ে থাকে,
তাহলেও কিন্তু সে প্রপার অপারেশন এবং প্রপার ফিজিওথেরাপি, প্রপার ব্যায়ামের মাধ্যমে তার পূর্বের প্রফেশনে, পূর্বের পেশায় সে ফিরে যেতে পারে। জি, এটি অবশ্যই অত্যন্ত সূক্ষ্ম একটি কাজ বা ফাইন ওয়ার্ক, যেটি রিকনস্ট্রাকশনের মাধ্যমে আপনারা রিপেয়ার করে দিতে পারেন বা আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারেন, সেটি আপনি উল্লেখ করেছেন। আমরা অনেক ধরনের রিপ্লেসমেন্ট সার্জারির কথা ইদানিং শুনে থাকি, বিশেষ করে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট বা নি জয়েন্ট রিপ্লেসমেন্ট, যেটি আধুনিকতম চিকিৎসার একটি অংশ। এই রিপ্লেসমেন্ট সার্জারি সম্পর্কে আপনার কাছে কিছুটা ধারণা পেতে চাই, অর্থোপেডিক সার্জনরা আপনারা যেটি করছেন। আচ্ছা, রিপ্লেসমেন্ট সার্জারি আমরা যেই রিপ্লেসমেন্টগুলো হয় তার মধ্যে সবচাইতে কমন হচ্ছে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং নি জয়েন্ট রিপ্লেসমেন্ট। অন্যান্য জয়েন্টেরও রিপ্লেসমেন্ট হয়ে থাকে, তবে এই দুটোই বেশি হয়। আমি প্রথম আলোচনার শুরুতেই বলেছিলাম যে অ্যাডভান্সড অস্টিও আর্থ্রাইটিস, অর্থাৎ যেটা হাঁটুতে খুব কমন, বয়সজনিত কারণে মূলত এই হাঁটুর জয়েন্টটাকে এমন একটা পর্যায়ে এসে যায় ডিজেনারেটিভ চেঞ্জের মাধ্যমে যে তার কার্টিলেজের যে আবরণ থাকে, আমাদের প্রত্যেকটা জয়েন্টের মাথার মধ্যে কার্টিলেজের আবরণ আছে, সেই আবরণটা নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে যে এমন একটা পর্যায়ে এসে চলে যায়, সে কিন্তু একজন রোগী সে স্বাভাবিকভাবে কিন্তু হাঁটাচলা করতে পারেন না, তার কষ্ট হয়, ব্যথা হয়। তো সেই জায়গাটাতে ক্ষেত্রে আমাদেরকে তখন নি রিপ্লেসমেন্ট করতে হয়। তো তখন আমরা যদি সেই নি রিপ্লেসমেন্টটা ভালো মতো করে দিতে পারি, তাহলেও কিন্তু একজন মানুষ তার পূর্বের মতো, আগের মতোই সে ব্যথামুক্তভাবে হাঁটা চলা করতে পারে, স্বাভাবিক যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে পারে। আরেকটু বিস্তারিত আপনার কাছে শুনবো, একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মনিরুল ইসলাম বলছিলাম নওগাঁ থেকে। জি বলুন। মাজা ব্যথা বিষয়। জি বলুন, সমস্যাটি কার এবং কিভাবে সমস্যাটি হচ্ছে আপনি একটু খুলে বলুন। সমস্যা আমার ওয়াইফের, মানে মনে করেন যে 4 বার অপারেশন করানো আছে, তো অপারেশনের মোটামুটি 6-7 বছর পরের থেকে মানে মাজা ব্যথাটা বেশি হয়ে যাচ্ছে, আর তার পাশাপাশি পেটটা গোল হয়ে যাচ্ছে। জি, একটু ওজন উল্লেখ করবেন, ওনার ওজন কত? ওজন 40। জি, কতদিন ধরে হচ্ছে, বয়স কত একটু বলবেন? কতদিন ধরে সমস্যায় ভুগছেন, বয়স কত? 24 ইয়ার্স। জি, আপনাকে ধন্যবাদ। বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। ইয়াং পেশেন্ট, 24 ইয়ার্স, তিনি মাজা ব্যথার কথা বলছেন, আগে অপারেশনের হিস্ট্রি রয়েছে। আসলে এটি আসলেই কোনো হাড়ের সমস্যা কিনা বা আপনার কাছে একটু ব্যাখ্যা। আচ্ছা, এটা হলো কি যে কোমর ব্যথার ব্যাপারে যেটা অনেকের মনে একটা প্রাথমিক ধারণা থাকে যে বারবার হয়তো বা সিজারিয়ান অপারেশনের কথাই উনি বলছেন, যে হয়তো বা 4 বার অপারেশন হয়েছে। তো এইটার জন্য যে সিজারিয়ান অপারেশন করার সময় স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, ওই পিছনে যে ইনজেকশনটা দেওয়া হয় ওটার পরের থেকেই ব্যথা মানে হয়েছে, এই ধরনের একটা ধারণা প্রচলিত আছে। আচ্ছা, ওই ধারণাটা সব ক্ষেত্রে ঠিক নয়। অনেকগুলো কারণেই এই ইয়াং বয়সে কোমরে ব্যথা হতে পারে। এর মধ্যে একটা কমন যেটা, সেটা হচ্ছে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ডিস্কের প্রবলেম। আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, হাড়গুলোর মাঝে মাঝে ডিস্ক বলে একটা রাবারের সদৃশ একটা জিনিস থাকে, সেটা যদি পেছন দিকে সরে যায় তাহলে ও যদি নার্ভের উপরে চাপ দেয় তাহলে কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে। এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে ক্রনিক লাম্বার লিগামেন্টাস স্ট্রেইন, অর্থাৎ ওই যে 4 বার অপারেশন হয়েছে, উনি হয়তো বা এক্সারসাইজ ওইভাবে করেন না, ওনার পিছনের যে মাংসপেশিগুলো আছে এবং লিগামেন্টসগুলো আছে সেগুলো ফ্যাটিক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, যার জন্য একটা ব্যথা হয়। ওনার জন্য পরামর্শ কি হতে পারে? ওনার জন্য পরামর্শ হচ্ছে আপনি কিছু ফিজিক্যাল এক্সারসাইজ ওনাকে করতে হবে এবং কোমর ভাঁজ করে নুয়ে কোনো কাজ উনি করবেন না। ভারী ওজন তোলার ক্ষেত্রে ওনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ মতে ঔষধ এবং তার সাথে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করলে আমার মনে হয় তার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। উনি নিশ্চয়ই ওনার পরামর্শটি পেয়ে গেছেন, স্পেসিফিকভাবে আপনি বলে দিয়েছেন ওনার জন্য উপদেশগুলি। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ সাজু মিয়া। জি সাজু মিয়া, বলুন, শুনছি আমরা। স্যার, আমার হচ্ছে হলো বাম পায়ের হাঁটুর মধ্যে ব্যথা করে, জয়েন্টের মধ্যে। জি, আমার বয়স হচ্ছে হলো 46 বছর। আমি ভারী কাজ করি, আমি লেবারি কাজ করি। হাঁটুর মধ্যে হাঁটার সময় যেমন বালুর কণা পড়ে জয়েন্টের মধ্যে, এরকম একটু ঘষা লাগলে মনে হয়, এরকম মনে হয়। জি, আপনি কোনো ব্যথা পেয়েছিলেন? হাঁটুতে কোনো ব্যথা পেয়েছিলেন? না, আমি কোনো ব্যথা পাইনি, কিন্তু আমার হাঁটা চলাচলের মধ্যেই ওইটা আর কি একটু যেমন সুই হানে কাঁচাত করে সেরকম ভাবে লাগে আমার। জি, আপনি কতদিন ধরে ভুগছেন এই সমস্যাটিতে? প্রায় 1 বছর।
জি, আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য। ৪৫ বছর বয়স, উনি উল্লেখ করেছেন যে উনি ভারী কাজ করেন, ডে লেবারার হিসেবে ভারী কাজ করেন, সে কারণে হাঁটু ব্যথায় ১ বছর ধরে ভুগছেন। জি, এইটা হলো কি ওনার ৪৬ বছর বয়স, ডে লেবারার কাজ করেন, তো কিন্তু অবভিয়াস কোনো আঘাতের হিস্ট্রি তার নাই। তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হলো গিয়া দুইটা জিনিস। একটা হচ্ছে গিয়া যে এই যে সে ভারী কাজ করেন, তার ফলে কি হয়, একটা ক্রনিক টিয়ার হয় মেনিসকাসে। আমাদের দুইটা হাঁটুর মাঝখানে এক ধরনের স্ট্রাকচার আছে, হ্যাঁ, অর্ধচন্দ্রাকৃতি একটা স্ট্রাকচার থাকে, অনেকটা কার্টিলেজের মতো ভারী। তো এখানে কি হয়, ওই বারবার চাপে ওয়ার এন্ড টিয়ারে কি হয়, তখন কিছু ক্রনিক টিয়ার হতে পারে। এইটার কারণে ওই হাঁটাচলা করার সময় হঠাৎ করে ওই যে খোঁচার মতো যেটা লাগে, সেটা একটা সম্ভাবনা। আরেকটা হলো যে আর্লি অস্টিওআর্থ্রাইটিস অনেকের ডেভেলপ করতে পারে। সেটা আসলে পরীক্ষা নিরীক্ষা ছাড়া তো বলা খুব মুশকিল। তো ওনার প্রতি আমার পরামর্শ হলো যে আপনি একজন অর্থোপেডিক সার্জন, স্পেশালি নি স্পেশালিস্ট কাউকে যদি পারেন একটু দেখাবেন, এবং দেখে আমরা এই বয়সে যেটা করি সাধারণত এক্স রে করে তার কোনো অস্টিওআর্থ্রাইটিস আছে কিনা সেটা দেখা, কোন স্টেজে আছে সেটা দেখা, অথবা তার এমআরআই যদি প্রয়োজন মনে করা হয় তাহলে সেটা দেখে লিগামেন্টে বিশেষ করে মেনিসকাসে কোনো আঘাত আছে কিনা, ইনজুরি আছে কিনা সেটা দেখে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এবং কিছু এক্সারসাইজ করা, হাঁটুর কিছু ব্যায়াম। যে ওনার ক্ষেত্রে পেশাগত কোনো পরামর্শ রয়েছে? পেশাগত পরামর্শ হচ্ছে যে ভারী জিনিস মানে তোলার যে ব্যাপারটা, এইটার সাথে যদি ওনার ব্যথাটা সরাসরি সম্পর্কিত হয়ে থাকে, সেটা উনি ভালো বুঝবেন, তাহলে সেটাকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা এবং বাদবাকি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে বা সেটি আপনি উল্লেখ করেছেন, গাইডলাইন সার্জনের পরামর্শ নেওয়া উচিত। জি, আরেকজন দর্শক আমাদের কাছে টেলিফোন করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে জামান, বয়স 49। আমি নর্মালভাবে 4-5 মিনিট হাঁটার পরে আপনার ওয়ালেট যেখানে রাখেন ওখান থেকে একটু ওই অবসর বসে আসে, আবার 1 মিনিট বসলে আবার 5 মিনিট হাঁটতে পারি। 4-5 মিনিট হাঁটার পরে আমার ওই দুইটা পা আর কি একটু অবসর হয়ে আসে, মিনিট খানিক বসলে পরে আবার ঠিক হয়ে যায়। আপনার ওজন একটু বলবেন, ওজন কত? জি, ওজন কত? ওজন হচ্ছে 70+। 70+। আপনার কোমরে কোনো ব্যথা আছে? কোমরে কোনো ব্যথা আছে কিনা? কোমরে কোনো ব্যথা অনুভব করেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যতটুকু হিস্ট্রি দিয়েছেন সেই অনুযায়ী আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। স্যার বলুন। আচ্ছা, এইটা হলো যে ওনার 4-5 মিনিট হাঁটলে ওনার পায়ের দিকে একটা ব্যথা চলে আসে, আবার 1 মিনিট রেস্ট নিলে ঠিক হয়ে যায়। এটা এক ধরনের ক্লডিকেশন পেইন। ক্লডিকেশন 2 ধরনের হয়, একটা স্পাইনাল ক্লডিকেশন, একটা হচ্ছে নিউরোলজিক মানে ক্লডিকেশন। তো এই ক্লডিকেশনগুলো দুটো কারণে হতে পারে। একটা হলো যে যদি ওনার রক্তনালীতে কোনো সমস্যা থাকে, রক্তনালীতে যদি রক্ত প্রবাহ ঠিক মতো না হয় তাহলে হতে পারে। আবার কোমরের ওই যে ডিস্কের প্রবলেম হলেও কিন্তু এই ধরনের প্রবলেম হয়, যে মেরুদণ্ডের হাড়ের মাঝখানে যে ডিস্কের কথা আমি আগে বলেছি, ওটা যদি নার্ভের উপরে চাপ দেয় তাহলে কিন্তু এরকম উনি যখন হাঁটবেন তখন কিন্তু ওনার পায়ের দিকে এরকম ব্যথা চলে আসবে, ব্যথা নিচে চলে আসবে। ওনার জন্য পরামর্শ হচ্ছে ওজনটা একটু কমাতে হবে, এবং উনি দ্রুত একজন অর্থোপেডিক বা স্পাইন সার্জনের পরামর্শ নিয়ে তারপরে উনি সেই মতো ওষুধ খাওয়া, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং কিছু এক্সারসাইজ করা। আমার মনে হয় এটা করা ওনার দরকার, কারণ ওনার ক্লডিকেশনের কারণটা কি এটা আসলে ওনাকে আগে ধরতে হবে যে কেন পায়ের দিকে ব্যথা যাচ্ছে। আমি যেটাকে বললাম যে দুটো কারণে হতে পারে, একটা নার্ভের জন্য হতে পারে, একটা রক্তনালীর প্রবলেমের জন্য হতে পারে। এটি আসলে আগে নির্ণয় করা দরকার যে কি কারণে ওনার হচ্ছে। ওনার গাইডলাইন অবশ্যই উনি পেয়ে গেছেন এবং সেই অনুযায়ী উনি ওনার ব্যবস্থা নেবেন। আমরা অর্থোপেডিক সার্জারির আধুনিকতম চিকিৎসা সম্পর্কে আরও বেশ কিছু আলোচনায় আপনার সাথে ফিরে আসবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আলোচনার আজকের বিষয় অর্থোপেডিক সার্জারির আধুনিকতম চিকিৎসা। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন অর্থোপেডিক সার্জন ডক্টর AKM খালেকুজ্জামান দীপু, সহযোগী অধ্যাপক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিরতির পূর্বে অনেক দর্শকের সাথে কথা বলছিলাম, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি দিচ্ছিলেন। আমরা আলোচনার একটি পর্যায়ে ছিলাম যে নি জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের কথা আপনি বলছিলেন। আসলে ইন্ডিকেশন বা কাদের ক্ষেত্রে এই রিপ্লেসমেন্ট সার্জারি প্রযোজ্য সেটি একটু জানতে চাই।
নি জয়েন্ট তো রিপ্লেসমেন্ট ইউজুয়ালি এল্ডারলি এইজে, যাদের যখন সিভিয়ার অস্টিওআর্থ্রোসিস হয়, জি। যখন তার ক্ষয়টা খুব বেশি হয়, মোটা যদি আমরা সহজ ভাষায় বলি, তাদের করতে হয়। আর হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টও একটা বড় ইন্ডিকেশন হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, জি। যে ক্ষয়ের সাথে সাথে যখন হিপ জয়েন্টের নর্মাল যে কনফিগারেশন সেটা যদি নষ্ট হয় তখন করতে হয়। আর একটা খুব কমন যেটা, সেটা হলো অ্যাভাসকুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড, অর্থাৎ আমাদের উরুর যে হাড়টা আছে, বড় হাড়, তার মাথায় একটা বলের মতো আছে। এই বলটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে। এটা বলটা ভেঙে নষ্ট হতে পারে, বলটা বিভিন্ন কারণে আমরা বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ঔষধ কেউ জেনে কেউ না জেনে সেবন করে থাকেন। কোনো রোগের জন্যও খায়, আবার কেউ মোটা তাজা হওয়ার জন্য খায়, বা বিভিন্ন কারণে স্টেরয়েড জাতীয় ওষুধ খায়। এটা খেলে দেখা যায় এই বলটা নষ্ট হয়ে যায়, ওর রক্ত চলাচল নষ্ট হয়ে বলটা মরে যায়। তখন কিন্তু প্রচণ্ড পেইনফুল ব্যথার একটা সিচুয়েশন সৃষ্টি হয়। তখন কিন্তু এই বলটাকে ফেলে আমাদের একটা আর্টিফিশিয়াল বল, এবং বলটা যেই সকেটটার মধ্যে থাকে সেই সকেটটাকেও আবার নতুন করে তৈরি করে দিতে হয়। এটার নামই হচ্ছে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট। অর্থাৎ যেই বলটার থাকে সেখানেও আমাদের একটা ডিভাইস আমাদেরকে সেট করতে হয়, এবং একটা আর্টিফিশিয়াল বলও ওখানে লাগিয়ে দিতে হয়। তা লাগিয়ে দিলে তারপরে কিন্তু পেশেন্ট আবার ব্যথামুক্তভাবে তার স্বাভাবিক যে কাজকর্মগুলো আছেন সেটা করতে পারেন। জি, রিপ্লেসমেন্ট শব্দটি আমরা ব্যবহার করি যে প্রতিস্থাপন করছি, অর্থাৎ আপনি কি দিয়ে প্রতিস্থাপন করছেন? প্রতিস্থাপনের ম্যাটেরিয়াল যদি আমরা বলি, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল পাওয়া যায়। হ্যাঁ, তো বেসিক ম্যাটেরিয়ালটা হচ্ছে টাইটানিয়াম অ্যালয়, অর্থাৎ টাইটানিয়াম যে মেটাল এটা, এবং এর সাথে অ্যালয় যেহেতু এর মধ্যে মিক্সড কিছু জিনিস থাকে, এখানে কোবাল্ট ক্রোম থাকে, ক্রোমিয়াম থাকে, কখনো কখনো এখন সিরামিক্সেরও জিনিসপত্র চলে আসছে আর কি, আধুনিকতার একটি ছোঁয়া অবশ্যই, এবং সেটি আমাদের শরীরের সাথে মানানসই, সেটি নিয়ে মানুষ দীর্ঘদিন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন, দীর্ঘদিন স্বাভাবিকভাবে চলতে পারেন। আমি একটু জানতে চাই যে লিমিটেশনস বা সীমাবদ্ধতা সম্পর্কে জানতে চাই, অর্থাৎ এই যে অপারেশন বা এই আধুনিকতম যে চিকিৎসা বা অপারেশন টোটাল হিপ রিপ্লেসমেন্ট বা নি জয়েন্ট রিপ্লেসমেন্ট, কোনো সীমাবদ্ধতা আছে কিনা, বা আপনার এই বিষয়টি নিয়ে আমরা একটু শুনবো। একজন দর্শক আমাদের সাথে একটু কথা বলতে চাইছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করবেন। স্যার, আমার হলো 4 বছর ধরে ডাইন হাঁটুটা এমন অবস্থা হয়েছে, মানে ওই এক্সরে করা হয়েছে, দেখা গেছে যে হাঁটু একেবারে জয়েন্ট আলাদা হয়ে গেছে। এখন এইটা নিয়ে কোন রকম পাড়া পেতে হয়েছে, পাড়া দিলেই মনে করেন এদিক ওদিক ভেঙে পড়ে যাই। আর ওইটা ওই ঘর্ষণে ওই ঘষা লাগে যখন, তখন মনে হয় যে ওই বাঁশের সাথে বাঁশের যে ঘষা লাগে ঠিক এইভাবে ঘর্ষণ হইতেছে। আপনার কোনো প্রশ্ন জিজ্ঞেস করবার আছে? বয়স, আপনার বয়সটা একটু বলবেন দর্শক। বয়স হলো 73। 73? জি, আপনাকে ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনার হিস্ট্রি, সেই অনুযায়ী আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। ওনার যেটা হয়েছে, ওনার কথাবার্তাতে মোটামুটি পরিষ্কার এটা অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস। এই কারণে ওই যে যখন যেহেতু কার্টিলেজগুলো সব নষ্ট হয়ে গেছে, হাঁটতে গেলেই ঘষা লাগে, ব্যথা পান, এবং শব্দও হয়, ব্যালেন্সও থাকে না, ব্যালেন্স নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ওনার চিকিৎসা কিন্তু ওনার কথা শুনে যেটা আমার মনে হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট, যে বিষয়টি নিয়ে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, হাঁটু প্রতিস্থাপন, এটা করলে কিন্তু উনি ব্যথামুক্তভাবে ইনশাল্লাহ হাঁটাহাঁটি করবেন। আচ্ছা, তাহলে আমরা একটা ইন্ডিকেশন বা আমরা একটা সরাসরি বুঝতে পারলাম কাদের ক্ষেত্রে এই অনুষ্ঠানটি এই অপারেশনটি করা যায়, সেটি আপনি উল্লেখ করেছেন। আরো একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। আসসালামু আলাইকুম দর্শক, বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি অ্যাডভোকেট গালিব বগুড়া থেকে। জি, বলুন। আমার সমস্যাটা হচ্ছে হাঁটুর সমস্যা, এট দ্য সেম টাইম বাম হাঁটুর ভিতরের দিকের হাড্ডিটা এবং ডান হাঁটুর বাহিরের দিকে যে পোর্শনটা, এই ভেনগুলো খুব টেনে ধরে থাকে আমার সব সময়। আচ্ছা, জি, আপনার সমস্যাটি কতদিন ধরে হচ্ছে? শুধু একটি জয়েন্টেই হচ্ছে, বাম হাঁটু? জি, এটা অনেক দিন থেকে হচ্ছে। এটা কোনো আঘাত পেয়েছিলেন? আঘাতের হিস্ট্রি আছে? আঘাত পাইছি স্যার, ছোটবেলায় যখন খেলাধুলা, আমি স্পোর্টসম্যান ছিলাম, সেই কারণে যদি কোথাও আঘাত পেয়ে থাকি সেটা আলাদা বিষয়, কিন্তু এমনি কোনো ইয়ে নাই। জি, আপনার বয়সটা একটু উল্লেখ করুন। আমার বয়স 68 প্লাস। 58 প্লাস। আপনাকে ধন্যবাদ, আপনি যেভাবে সমস্যাটি বলেছেন পরিষ্কার। একটু বলুন। ওনার যেটা, এটাও কিন্তু ওনার হাঁটুতে একটা ডিফর্মিটি ডেভেলপ করছে আর কি, যেটা কথাবার্তাতে বলা যাচ্ছে যে একটা সামনের দিকে যাচ্ছে বা ডান দিকে, এরকম একটা ব্যাপার। এবং এটা ওনার যে বয়স সেটাও কিন্তু
অস্টিওআর্থ্রাইটিসই মনে হচ্ছে আর কি, যেটা কারণ উনি একসময় স্পোর্টসম্যান ছিলেন, প্রচুর খেলাধুলা করেছেন। যে খেলাধুলা বেশি করলে কিন্তু একটা বিভিন্ন সময় আপনার ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, এটা আমরা অনেক সময় ওভারলুক করি। তো এইটা হওয়ার পরবর্তীতে সেই কার্টিলেজ ড্যামেজ যদি হয় তাহলে কিন্তু সেই একই অবস্থা, যে হাঁটুটার ওনার প্রপার হাঁটুর এক্সরে করা দরকার স্ট্যান্ডিং পজিশনে। এক্সরে করলে আমরা বুঝতে পারবো যে এটা অস্টিওআর্থ্রাইটিসের কোন ক্যাটাগরিতে আছে। 0, 1, 2, 3, 4 এই 5টা ক্যাটাগরি আছে। এই 5টা গ্রেডের মধ্যে যদি উনি 4-এ পড়ে যান, কথাবার্তা শুনে মনে হচ্ছে 4-এ পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, ওনারও কিন্তু তখন ওই টোটাল নি রিপ্লেসমেন্ট, টোটাল নি আর্থোপ্লাস্টি, পূর্ণ হাঁটু প্রতিস্থাপন ওনার জন্য ফাইনাল ট্রিটমেন্ট অপশন আপনি যেটা উল্লেখ করছেন ভালো। এবং ওনার এখন যে বয়স, এই বয়সে কিন্তু এই অপারেশনটা কোপ আপ করাটাও ওনার জন্য অনেক সহজ। অপারেশনটা তো আমি অপারেশন করলাম, রোগীর কিন্তু অপারেশনটাকে অ্যাডজাস্ট করতে হবে তার বডির সাথে। এটা কিন্তু এই বয়সটা ওনার জন্য, এই বয়সটাও ভালো। উনি ওনার গাইডলাইনটি নিশ্চয়ই পেয়ে গেছেন। আর একজন দর্শক আমাদের সাথে কথা বলবেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি বলুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমার নাম মোহাম্মদ জালাল। জি বলুন। বয়স 38, আমার হাঁটুতে ক্ষয় ধরা পড়ছে। সেদিন ইবনে সিনা হসপিটালে করছিলাম, টেস্ট করছিলাম, এক্সরে করার পরে বাম হাঁটুতে আমার ক্ষয় ধরা পড়ছে। আপনার সমস্যা কি হচ্ছে, কি কষ্ট হচ্ছে? সমস্যা হচ্ছে বেশি হাঁটাহাঁটি করলে পাটা বেশি শক্ত হয়ে যায়, নড়াচড়া পরে করতে পারি না। জি আপনার বয়সটা একটু উল্লেখ করুন। ডাক্তার বলছে ক্যালসিয়াম খাইতে। বয়স 38 বছর। আপনাকে ধন্যবাদ। উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, উনি ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাচ্ছেন, কিন্তু এই সমস্যার জন্য আসলে 38 বছর বয়সে সাধারণত হাঁটু ক্ষয় হয় না। হ্যাঁ, সাধারণত হয় না। অতএব এই কথাটার সাথে আমি একমত হতে পারছি না। এটা একটা ব্যাপার। ওনার হাঁটুর অনেক কারণে হাঁটুর অন্যান্য সমস্যাগুলো আছে। উনি একটা হাঁটুতে এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে প্রায় ওনার হাঁটু উনি বলেন যে টেনে ধরে বা জ্যাম হয়ে যায়, একটা ডিসকমফোর্ট হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে মনো আর্টিকুলার আর্থ্রাইটিস। মনো আর্টিকুলার আর্থ্রাইটিস যদি হয়, একটা হাঁটুতে এই ধরনের প্রবলেম হলে, তাহলে কিন্তু আমাদেরকে আরও কিছু প্রবলেমকে অ্যাড্রেস করা দরকার, যে ওনার বাত জাতীয় কোনো সমস্যা আছে কিনা। যেহেতু উনি আঘাতও পান নাই, তো ওনার বাত জাতীয় কোনো সমস্যা আছে কিনা। অনেক ধরনের বাত আছে, হ্যাঁ, সেই ওনার বাত জাতীয় সমস্যা আছে কিনা সেটা একটু দেখা দরকার। এবং তার পাশাপাশি ওনার অন্য কোনো ইনফেক্টিভ কোনো কিছু আছে কিনা সেটাও একটু ইভালুয়েট করা দরকার। কারণে এরকম কোনো সমস্যা জনিত হতে পারে, বাতজনিত কারণেও হতে পারে। এই দুইটাই ওনার জন্য সেই লাইনে ওনাকে চিকিৎসাটা আসলে করতে হবে। আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা ইদানিং অনেক সময় শুনি অনেক ইয়াং পেশেন্ট বলছেন যে হাড় ক্ষয় হয়ে গেছে। এই কথাগুলো আসলেই যুক্তিযুক্ত কিনা সব ক্ষেত্রে সেটি অবশ্যই বিবেচনার বিষয়। এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে যুক্তিযুক্ত না। জি, আমরা একেবারে শেষ প্রান্তে যেহেতু চলে এসেছি, আপনি বলছিলেন যে কিছু লিমিটেশনস বা কিছু সীমাবদ্ধতা আছে আমাদের এই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির ক্ষেত্রে, সেটি একটু উল্লেখ করবেন। শুধুমাত্র জয়েন্ট রিপ্লেসমেন্ট না, যে কোনো আধুনিক চিকিৎসাতেই কিন্তু আমাদের দেশে আমরা কিছুটা সীমাবদ্ধতা অনুভব করি। এবং সীমাবদ্ধতার একটা বড় জায়গা হলো, দেখেন গত 20-25 বছরে বাংলাদেশে অর্থোপেডিক সার্জারি সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। এবং এই যে এগিয়ে যাওয়াটা, এইটা কিন্তু আসলে ইন্ডিভিজুয়ালি হয়েছে। ইন্ডিভিজুয়ালি বলতে একজন অর্থোপেডিক সার্জন উনি নিজে চেষ্টা চরিত্র করে ট্রেনিং জোগাড় করে উনি গিয়েছেন, উনি স্কিলড হয়ে এসেছেন, তারপরে উনি আমাদের কমিউনিটিকে সার্ভিস দিচ্ছেন। কিন্তু এইটা কিন্তু এই জিনিসটা প্রাতিষ্ঠানিক হওয়া উচিত। এবং কিছু টেকনোলজির ঘাটতি আছে আমাদের, কিন্তু আল্লাহর রহমতে আমাদের ডাক্তারদের স্কিলের সমস্যাটা একটু কম। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ স্কিলফুল আছি, কিন্তু সমস্যাটা হলো টেকনোলজি। আমাদের টেকনোলজির সাপোর্ট দরকার। অবশ্যই আমরা যাতে ভবিষ্যতে আধুনিকতম অর্থোপেডিক সার্জারির চিকিৎসা ব্যবস্থা বা টেকনোলজিক্যাল যে উন্নততর করার বিষয়গুলো, এগুলো আমরা নিশ্চয়ই আমাদের ভবিষ্যতে আরও বেশি হবে, আমরা সেই আশা প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সময়। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে RTVর সমস্ত দর্শক শ্রোতাকেও ধন্যবাদ আমার কথা শুনবার জন্য। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অর্থোপেডিক সার্জারির আধুনিকতম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আমরা নি জয়েন্ট রিপ্লেসমেন্ট বা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং বিভিন্ন ডিফর্মিটিতে কি করা উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা করেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আগামী সপ্তাহে সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।